তারা চাইবে বাংলাদেশকে যেভাবে শেখ হাসিনার রেজিমের সময় বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে ইচ্ছা মতো ব্যবহার করেছে, বাংলাদেশ কোথায় যাবে, কার সাথে কথা বলবে, কোন অস্ত্র কিনবে, কোথা থেকে আমদানি করবে, সব কিছু ভারত ঠিক করে দিত হাসিনা সরকারকে। বাংলাদেশ যখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এইটা তাদের কাছে দুর্বিনীত মনে হচ্ছে। কিন্তু এটা তো আমার আত্মমর্যাদার প্রশ্ন, আমার অধিকারের প্রশ্ন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, যেটা অ্যাগেইন প্রশ্নটা আসবে যে আসলে সার্বভৌমত্বটা কি। সার্বভৌমত্বটা হচ্ছে আমি আমার রাষ্ট্রের প্রয়োজনে আমার সিদ্ধান্তটা আমার নিজের নেবার ক্ষমতা। সুতরাং কোথায় আমার কল্যাণ, কোথা থেকে আমি আমার দেশের জন্য ভালো করতে পারবো, সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমার আছে। কিন্তু ভারত এটা দেখে অভ্যস্ত না। তারা মনে করতো আগের সময় যেটা হতো যে সকল সিদ্ধান্ত তাদের কাছ থেকে ভেটিং হয়ে আসতো, তারা যেভাবে বলতো সেই বাংলাদেশের তদানীন্তন সরকার শেখ হাসিনা যারা ক্ষমতা জবরদখল করে বসেছিল তারা সেইভাবে সিদ্ধান্ত নিত। এখন তাদের এরকম জমিদারি যখন চলে যাচ্ছে, তখন বাংলাদেশ যখন বলছে যে না, আমাদেরকে বর্ডার কিলিং বন্ধ করতে হবে, খুনিরা যারা পালিয়ে আছে তাদেরকে ফেরত দিতে হবে, আমাদের ইন্টারেস্টের সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলো তোমরা আগে দাও, তারপরে তোমাদের সাথে আমরা বসবো, এটা তাদের কাছে দুর্বিনীত মনেই হতে পারে। কিন্তু এটা হচ্ছে আমার নিছক এবং নির্দোষ একটা অধিকারের দাবি মাত্র। আচ্ছা, এই জায়গা তো আমি আপোষ করতে পারবো না। মোহাম্মদ তাজুল ইসলাম, এই প্রসঙ্গে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে যে আমরা ভারতের এই বলয় থেকে হয়তো মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং সামনেও করে যাব, কিন্তু সেই সাথে সাথে আমাদের দেশের উপর মার্কিন কোনো আধিপত্য যদি থেকে থাকে, সেইটার বিষয়ে আপনি কি বলবেন? যে কোনো চুক্তি বা যে কোনো কারণে আমাদেরকে অন্য কোনো দেশের কোনো ক্ষমতার প্রভাব আমাদের দেশে আমরা এখন দেখতে পাই বা দেখতে পেতে যাচ্ছি কিনা? না, দৃশ্যমান তো কোনো কিছু নেই। আমার কথা হচ্ছে যে মনে রাখতে হবে, আমাদের মানে এই সরকার যারা ক্ষমতায় আছেন তারাও কিন্তু বলছেন সবার আগে বাংলাদেশ। আমার বাংলাদেশের যে কোনো শাসক গোষ্ঠী বা যে কোনো নেতা তিনি যখন যে কোনো সিদ্ধান্ত নেবেন সেখানে বিবেচ্য হবে সবার আগে বাংলাদেশের ইন্টারেস্ট, বাংলাদেশের জনগণ, রাষ্ট্রের স্বার্থ। সেক্ষেত্রে যদি মার্কিন আধিপত্যবাদও থাকে এখানে, ডেফিনেটলি আমরা কোনো আধিপত্যবাদের কাছে তো মাথা নত করবো না, বা সেই বলয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র কথামালার বিষয় নয়। দেখুন, আমাদেরকে সুকৌশলে কাজ করতে হবে। বৃহৎ প্রতিবেশীর পাশে বা বৃহৎ রাষ্ট্রগুলোর বলয়ের মধ্য থেকে ক্ষুদ্র রাষ্ট্র কিভাবে তার আত্মরক্ষা করতে পারে, কিভাবে তার পররাষ্ট্র নীতিকে ব্যালেন্সড করে চালাতে হয়, সেটা বাংলাদেশ এখন সেদিকে যাচ্ছে, সেগুলো করার চেষ্টা করছে। আমাদের সামরিক নির্ভরশীলতার জায়গা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কতটুকু নির্ভরশীলতা, আমাদের খুব সামান্যই। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাইন্ড করতে পারে, লেভারেজ কী আছে সেগুলো বিবেচনা করে আপনি যদি বিকল্প লেভারেজের দিকে যান, বাণিজ্যের ব্যাপার, আপনি বাণিজ্যের বিকল্প রুট খুঁজবেন। আপনি আমাদের যে সমস্ত অনাবিষ্কৃত জিনিস আছে, আমাদের বে অফ বেঙ্গল আমাদের বড় লেভারেজ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামীতে বে অফ বেঙ্গল একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে। বে অফ বেঙ্গলের সমুদ্রের নিচে যে মাটি, তার নিচে সামুদ্রিক খনিজ সম্পদ, সিতে সিয়ের ব্লু ওয়াটার ইকোনমি যেটা, সেটা মাছ আছে, অন্যান্য জিনিস আছে, আর সাগরে যে নেভিগেশন, যেটা আগামীর বিশ্বের বাণিজ্যের প্রধানতম রুট হতে যাচ্ছে বা হতে পারে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল। সেই জায়গাগুলোকে যদি আমি প্রপারলি অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমার অর্থনীতিতে একটা আমরা আপলিফ্ট করতে পারবো। বাংলাদেশ সিঙ্গাপুরের পর্যায়ে যেতেই পারে। তো সেইভাবে যদি আপনি অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারেন। দেখুন, ইরান এত অপ্রেসড ছিল, কিন্তু এক হরমুজের পুরে তার যে কর্তৃত্ব, সেটা যখন সে ধরে রাখলো, তখন দেখা গেল তার পারমাণবিক বোমার চেয়ে এটা বড় লেভারেজ তার জন্য। সেটা দিয়ে সে গোটা দুনিয়াকে নাকানি চুবানি খেতে পারছে। এখন ভবিষ্যতে বাণিজ্যিক রুট হিসাবে পূর্ব এশিয়ার সাথে, মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমের দেশগুলোর সাথে আপনি যদি মালাক্কা স্ট্রেইটে কোনো কারণে কোনো বাণিজ্য জাহাজ চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়, তখন অবধারিতভাবে অনিবার্য বাণিজ্য রুট হবে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল। তো সেইটাকে যদি আমি লেভারেজ হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে আমি দুনিয়ার যে কোনো আধিপত্যবাদের নাগপাশ থেকে আমার রাষ্ট্রকে মুক্ত রাখতে পারবো। আচ্ছা, একইভাবে ধরেন ভারত বৃহৎ শক্তি, তাদের অনেক সামরিক শক্তি আছে, দেশও বড়। এই বৃহৎ প্রতিবেশীর পাশে বাংলাদেশকে যে উড়িয়ে দিবে কথায় কথা তারা যেটা বলে, সেটা সম্ভব না। কারণ আমাকে আমার ক্ষুদ্র রাষ্ট্রের আত্মরক্ষার অনেকগুলো লেভারেজ আছে, আমার অনেকগুলো স্ট্রং পয়েন্ট আছে, যেগুলো ভারত চাইলেই উড়িয়ে দিতে পারবে না। সেগুলো দিয়ে বাংলাদেশকে আগ্রাসী হবার প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশ কখনো ভারতে আক্রমণ করবে আমরা কখনো এটা ভাবছি না। আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবো, আমি আমার দেশের জনগণের স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারবো। এটা করার জন্য যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে, তাহলে আমার লেভারেজগুলোকে ব্যবহার করতে হবে। সেই জায়গাতে আমাকে শক্ত অবস্থান নিতে হবে। ধরেন আমাদের উত্তরবঙ্গের যে চিকেন স্নেক, সেটা কিন্তু আসলে রেটোরিক না, এটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য একটা লেভারেজ। তো বাংলাদেশ সেই লেভারেজগুলো অতীতে কখনো ব্যবহার করতে পারেনি, নত জানু পররাষ্ট্রনীতির কারণে অথবা বশংবদ সরকার থাকার কারণে। কিন্তু বাংলাদেশ সেই জায়গা থেকে জুলাই বিপ্লবের পরে বেরিয়ে এসছে। এখন এই নির্বাচিত সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করেছে, কেবল এটা শুরু। সুতরাং আমাদের সামনে বহুদূর যাবার সুযোগ আছে। কোনো পরাশক্তি আমাদের নাগপাশে আবদ্ধ করতে পারবে না, যদি আমার সরকার প্র্যাগম্যাটিকভাবে বুদ্ধিমত্তার সাথে এই কাজগুলো করে। অ্যাগেইন, আমরা কারোর সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি না, আগ্রাসী হচ্ছি না, আগ্রাসী কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি আমার জনগণকে সুরক্ষা দিব, আমার ভূখণ্ডকে নিরাপদ রাখবো, আমার পররাষ্ট্র নীতি স্বাধীন থাকবে, আমার বাণিজ্য স্বাধীন থাকবে। এই যে জিনিসগুলো একটা রাষ্ট্রের মৌলিক চাওয়া, সেই জায়গাটা নিশ্চিত করতে পারে বাংলাদেশ সেদিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। দেখুন, ভারতের তাড়াহুড়ার কি কারণ, এটা ভারত সরকারই ভালো জানবেন, তাদের পেছনে কি উদ্দেশ্য আছে। আমরা সবসময় আমাদের পররাষ্ট্র নীতি ঠিক করব বাংলাদেশের প্রয়োজনের আলোকে, বাংলাদেশের
যে ভবিষ্যৎ গতিপথ সেটা নির্ধারণ করবে আমরা যেভাবে আমরা বাংলাদেশকে নিতে চাই সেই নেসেসিটির আলোকে, সেই পরিকল্পনার আলোকে আমরা আমাদের বিদেশ সফর, আমাদের প্রধানমন্ত্রীর সফর সেগুলো আমরা নির্ধারণ করব। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের শর্ত দেওয়া হয়েছে এটাই যুক্তিযুক্ত এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষা করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে আচরণ হওয়া উচিত। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জনের পরে এই দীর্ঘ পথ পরিক্রমা এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সম্মানজনক একটা পজিশন নিতে পেরেছে। এই জন্য ডেফিনেটলি বাংলাদেশের বর্তমান সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ দিতে চাই। আমাদের খুবই যৌক্তিক দাবি যে কারাদণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তাকে ফেরত দিতে হবে, কারণ তিনি বাংলাদেশের সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ করেছেন। একটা উপযুক্ত আদালতে তার শাস্তি হয়েছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গ সহ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে একটা নিরাপদ আশ্রয় রয়েছে ভারতে। তো ভারত যেখানে আমাদের প্রতিবেশী এবং তারা দাবি করেন যে তারা একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তারা আইনের শাসনের কথা বলেন, সেখানে একজন মানবতা বিরোধী অপরাধী তার রাষ্ট্রে যখন আশ্রিত থাকেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক চাইলে সেই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে সেখানে আদালত কর্তৃক ঘোষিত যে মানবতা বিরোধী অপরাধী তাকে প্রত্যার্পণ করা উচিত। সেটা তারা করছে না, তারা নানান বাহানায় এটাকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এটা বাংলাদেশের জন্য একটা মেজর ইস্যু। একই সাথে বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় একজন দেশপ্রেমিক তরুণ ছিলেন ওসমান হাদি, তাকে হত্যা করার পরে নিরাপদে তার হত্যাকারীরা তার দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে বসে আছেন। বাংলাদেশে অপরাধ করে সহসাই ভারতে চলে যাওয়া এবং সেখানে নিরাপদে আশ্রয় লাভ করা, এই যে আমাদের দেশের অপরাধীদের একটা নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভারত, এইটা একটা সুপ্রতিবেশীর আচরণ নয়। সুতরাং বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছেন যে এই সমস্ত অপরাধীদেরকে বাংলাদেশে প্রত্যার্পণ করা উচিত এবং সেটার পরে আমরা সফরের চিন্তা করব, এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু ভারতের দিক থেকে যে তাড়াহুড়োর কথা যেটা বলছেন, সেটা হতে পারে যে তারা বাংলাদেশকে নানানভাবে প্রলুব্ধ করা, নানান প্রস্তাবের ফাঁদে ফেলার চেষ্টা করা, যাতে করে বাংলাদেশ এই যে একটা সার্বভৌম সত্তার উপরে, স্বাধীন সত্তার উপরে দাঁড়ানোর চেষ্টা করছে, এই জায়গাটাকে জিওপার্ডাইজ করার জন্য তাদের পরিকল্পনা থাকবে, চাণক্য নীতি থাকবে। যেমন ইতিমধ্যে আমাদের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে আমরা জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আন্তর্জাতিক বিভিন্ন জোটে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব, ইন্ডিকেটিং যে টার্কি, পাকিস্তান এবং সৌদি আরব মিলে যে একটা সামরিক জোট হয়েছে সেদিকে যাওয়ার ব্যাপারটা তিনি ইঙ্গিত করেছেন। এরকম একটা জোটে যাওয়া এটা আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং বৈশ্বিক বন্ধুত্ব বাড়ানোর ক্ষেত্রে এটা বড় ভূমিকা পালন করবে। বাংলাদেশ যাতে এই ধরনের সিদ্ধান্ত না নিতে পারে, সম্ভবত ভারত সেটা আঁচ করতে পেরেই চেষ্টা করেছেন যে ভারতে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম সফর যদি হয় তাহলে বাংলাদেশকে নানানভাবে প্রলুব্ধ করা যায় কিনা, এখান থেকে ফিরিয়ে আনা যায় কিনা, সেই ধরনের চেষ্টা থাকতে পারে। আপাতত আমার কাছে মনে হচ্ছে সেটাই প্রধানতম কারণ। আচ্ছা, এই যে সম্ভাব্য সফর ঘিরে দুই দেশের সম্পর্কে বরফ গলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এখন এই বিষয়গুলো সুরাহা করতে আসলে সফরটা কি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি, নাকি সফর না হলেও সম্পর্ক যে বরফ সেটি গলতে পারে বলে আপনার ধারণা? দেখুন, সফরটা আনুষ্ঠানিকতা মাত্র। সম্পর্কের বরফ গলার জন্য আগের থেকে যে সমস্ত নেগোসিয়েশনগুলো হয়, ডিসকাশনগুলো হয় বিভিন্ন ইস্যুর ব্যাপারে, প্রাইম মিনিস্টার তো সর্বশেষ পর্যায়ে, তো এর আগে বিভিন্ন লেভেলে তো আলোচনা হতে হবে। আমাদের সাথে ভারতের অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, গঙ্গার পানি বন্টন আছে, তিস্তার পানি বন্টনের ব্যাপার আছে, অপরাধীদের প্রত্যার্পণের ব্যাপার আছে, বাংলাদেশের সাথে বর্ডার কিলিংয়ের যে ব্যাপার আছে প্রতিনিয়ত যে ঘটছে, বাণিজ্যের ঘাটতির ব্যাপার আছে, ইনসার্জেন্সির ব্যাপার আছে, বাংলাদেশে যারা নাশকতা করে ইন্ডিয়াতে চলে যায় সেগুলোর ব্যাপার আছে। এই সমস্ত বিষয়গুলো এগুলো তো প্রাইম মিনিস্টার পর্যায়ে আলোচনা হবে সর্বশেষে। এটা তখন একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এটার একটা চুক্তি হয় বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়, কিন্তু মূল আলোচনাটা হয় কিন্তু নিচের দিকে। সেই আলোচনাগুলো না করে, এই ইস্যুগুলোর ব্যাপারে কোনো সমঝোতায় উপনীত না হয়ে প্রাইম মিনিস্টারকে নেওয়ার জন্য তারা কেন তাড়াহুড়া করছেন, এটা বাস্তবসম্মত নয় বলে আমি মনে করি। ভারত যদি আন্তরিক হয় তাহলে ভারত সরকারের উচিত হচ্ছে যে ইস্যুগুলো নিয়ে বাংলাদেশ কথা বলছে, বাংলাদেশ যেগুলো নিয়ে সমস্যার কথা জানাচ্ছে, দাবি জানাচ্ছে, সেই বিষয়গুলোর ব্যাপারে তাদের মনোযোগী হওয়া। খুবই বার্নিং ইস্যু, খালি চোখে দেখা যায়। আপনি বর্ডারে মানুষ মারবেন, আমার প্রাইম মিনিস্টারকে দিল্লিতে নিয়ে যে বলবেন আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য বসে আছি, এটা তো কোনো প্র্যাগম্যাটিক কথাবার্তা নয়। আপনি বর্ডার কিলিং তো আপনাকে বন্ধ করতে হবে, একটা রিজনেবল জায়গায় আপনাকে রিচ করতে হবে, পানির ব্যাপারে আপনাকে একটা যুক্তিসঙ্গত সমাধানের দিকে যেতে হবে, তারপরে প্রাইম মিনিস্টার সেখানে যাবেন, এটাই বাস্তবসম্মত। জি, মোহাম্মদ তাজুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা বারবার একটা অভিযোগ শুনছি যে ভারত হাসিনা কার্ড খেলছে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চেষ্টা চলছে। ভারত শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চাইবে, আবার সম্পর্ক ভালোও রাখতে চাইবে। বাংলাদেশের বর্তমান জনমত এটা কি আসলে সায় দেয় কিনা, বাংলাদেশের বর্তমান জনগণ যারা আছে তারা কি এই মতের সাথে একমত কিনা যে দুটো জিনিস একসাথে পাশাপাশি চলতে পারবে? দেখুন, বাংলাদেশের জনগণ কোন পক্ষে সেটা কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা অ্যান্সার কিন্তু দিয়েছে। ভারত এখানে যখন বুঝতে পেরেছে যে তার আসলে যে এখানে সাজানো সাম্রাজ্যটা ছিল, তার একটা আপনি যদি বলেন একটা ভাইসরয়, শেখ হাসিনা একটা ভাইসরয় হিসেবে বাংলাদেশে ছিলেন এবং এই ভাইসরয়ের মাধ্যমে ভারতের যা কিছু অ্যাচিভ করার ছিল সে ক্রমাগত করে গেছে 16 বছর ধরে। এখন যখন এই সাম্রাজ্যটা ধসে পড়েছে, যখন সে পালিয়ে গেছে ইন্ডিয়াতে, এখন সে মিনিমাম যে কাজটা করতে পারে সেটা সে করছে। একটা হচ্ছে হাসিনা কার্ড খেলছে, যেটা আমরা তিনজনই একমত হয়েছি যে হাসিনাকে ব্যবহার করে কতটুকু বাংলাদেশের সাথে বার্গেইন করা যায়, বার্গেনিং একটা এলিমেন্ট হিসাবে। একইভাবে ঠিক একই কায়দায় হাসিনাকে ইউজ করার মাধ্যমে আওয়ামী লীগের রিভাইভাল,
ইনক্লুসিভ রাজনীতির কথা বলে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতির ফেরত আসার যে চেষ্টা, এটাও তাদের এই একটা পলিসির একটা অংশ। কিন্তু এইটা বাংলাদেশের মানুষ যে গ্রহণ করবে না, সেটা বাংলাদেশের মানুষের যে মনস্তত্ত্ব এবং সাম্প্রতিক সময় বাংলাদেশের মানুষের যে ভাবনা, তাদের যে সামাজিকভাবে বাংলাদেশের মানুষের যে অবস্থান, সেটা থেকে খুবই সুস্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনোই প্রাসঙ্গিক হতে পারবে না, বাংলাদেশের মানুষ এটা মানবে না। এবং একইভাবে শেখ হাসিনাকে রাজনীতিতে নিয়ে আসা বা তাকে আবার প্রাসঙ্গিক করার চেষ্টা, এটা বাংলাদেশে একেবারেই ডেড কেস। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জেনারেশন হাসিনার বিরুদ্ধে এই মহাবিপ্লবটা করেছে, সেই জেনারেশনের মনস্তত্ত্বটা বুঝতে হবে। আমরা আমাদের বয়স পর্যন্ত যারা এসেছি, তারা আওয়ামী লীগকে যেভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি গুণে অনেক বেশি গুণে খারাপভাবে দেখেছে আমাদের পরবর্তী জেনারেশন জি, যেটা তারা দেখেছে যে তাদের উপরে তাদের জন্মের পর থেকে একেবারে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে এইসব বাচ্চাদের উপরে আওয়ামী লীগ কীভাবে আবির্ভূত হয়েছে, কিভাবে টর্চার করেছে, তাদের সাথে কি বিহেভ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ আওয়ামী লীগ কী জিনিস, এই জেনারেশন একদম জন্মের পর থেকে যেভাবে দেখেছে, এরা মৃত্যুর আগ পর্যন্ত, বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগটা একটা অভিশপ্ত দল হিসেবেই তারা বিবেচনা করবে। সেই বিবেচনায় আমরা 10 বছর পরে বাংলাদেশে আর প্রাসঙ্গিক থাকবো না, কিন্তু এই জেনারেশনের বাচ্চারা আগামী আরও 30 বছর তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে। সুতরাং এই জেনারেশন বাংলাদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনীতিতে পুনরায় ফেরত আসার চেষ্টা, প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা কখনো সফল হবে না। তাহলে ভারত এখন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই ভুল সিদ্ধান্ত তারা কেন নিচ্ছে? তাদের আচার আচরণে তো বারবারই মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তাহলে কি বাংলাদেশকে পর্যালোচনা করতে তারা ভুল করছে? আমি জানি না যারা তারা ভুল করছে কিনা, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এটা অবশ্যই তারা ভুল করছে। কারণ তাদের সব সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে হতবুদ্ধি হয়ে পড়েছেন, এবং ভারতের ব্যাপারে যে মিথগুলো ছিল যে ভারত এত বেশি ইন্টেলেকচুয়ালি বাংলাদেশে ইনভলভ, সব জায়গায় রয়ের এজেন্টরা আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। 5ই আগস্টের বিপ্লবে তো প্রমাণ হলো যে তাদের আসলে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটা কত দূর, তারা তো এটা বোঝার কথা ছিল। সব কিছু বোঝার পরেও হাসিনার বাস্কেটের সকল ডিম তারা কেন রেখেছে? সুতরাং তারা বাংলাদেশকে স্টাডি করতে আবারও ভুল করছেন বলে আমরা মনে করি। এই জেনারেশনকে যদি বুঝতে না পারেন, বাংলাদেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আচরণ করতে যদি ভারত ব্যর্থ হয়, বাংলাদেশের তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব তারা যদি রিড করতে না পারে, তাহলে ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হবে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার চাইলেই কি জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভারত যা চাইবে তাতে দিতে পারবেন? কখনো পারবেন না। সুতরাং ভারত একই সাথে আমার যেটা মনে হয় যে তারা একদিকে চেষ্টা করছেন যে কতটুকু প্লে করে কিছু একটা পাওয়া যায় কিনা, সেটা হচ্ছে যে এটা মানে ফিশিং এক্সপেডিশন বলা হয় যেটা আর কি, যে আচ্ছা যদি লাইগা যায় আর কি, লাইক এই ধরনের একটা কাজ তারা করার চেষ্টা করছেন। অন্যদিকে তারা যে প্রাইম মিনিস্টারের সফরকে তারা নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছেন বারবার, তারা একই সাথে কিন্তু ওটাও চেষ্টা করছেন যে বর্তমানে যে বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার এসছে, তাদেরকে কিভাবে কতটুকু করায়ত্ত করা যায় কিনা, তাকে ইনফ্লুয়েন্স করা যায় কিনা, সেজন্য তারা তাকে সফরে নেওয়ার জন্য তাড়াহুড়া করছেন। গ্রাউন্ড ওয়ার্কটা না করেই শীর্ষ সফরের ব্যাপারে তারা কাজ করছেন। সুতরাং আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে ভারতের এই কর্মকাণ্ডটা কিছুটা দিকভ্রান্ত, তারা আসলে বুঝতে পারছেন না যে কোনটা তাদের সঠিক অবস্থান হওয়া উচিত। এটা আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু ভারত যদি বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব বুঝতে না পারেন, এই জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু বারবার 5ই আগস্টের মতো তাদের এই দেশে আরও পতন হবে, মানে ভারতীয় স্বার্থের পতন হবে। তারা যদি বাংলাদেশকে তার এই স্বাধীনতা, সার্বভৌমত্বের আকাঙ্ক্ষাকে সম্মান করেন, এই দেশের সার্বভৌমত্বকে সম্মান করেন, আইনের শাসনকে সম্মান করেন, এই দেশ তার স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, এইটা যদি তারা সমর্থন করতে পারেন, তাহলে অবশ্যই তাদের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগত বাড়তে থাকবে, ঘনিষ্ঠ হতে থাকবে। প্রতিবেশীর সাথে আমরা তো শত্রুতা চাই না, কিন্তু আমার সাথে বার্নিং ইস্যুগুলো তাকে সমাধান করতে হবে। এটা তো ভারতের ক্ষতির কিছু নেই। 54টি অভিন্ন নদীর উজানে তিনি বাদ দিয়ে আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে আমার পানির প্রবাহ তিনি বন্ধ করেছেন। বাংলাদেশ নদীগুলো মরে যাচ্ছে, পলি মাটি পরে নদীর গভীরতা হারাচ্ছে, বন্যার সময় বন্যায় তলিয়ে যাচ্ছি, খরার সময় শুকিয়ে যাচ্ছি। এটা তো আন্তর্জাতিক কোনো নর্মসের মধ্যে পড়ে না। উজানের রাষ্ট্র এটা করতে পারে না, তারা করে যাচ্ছে। কোনো দুনিয়ার কোনো রাষ্ট্রে এরকম বর্ডারে প্রতিনিয়ত মানুষ মরে, কোনো যুদ্ধকালীন সময় মরে না, তারা করে যাচ্ছে। কিন্তু এই দেশের মানুষ কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না। আমাদের দেশে অপরাধ করে সব আশ্রয় নিচ্ছে ভারতে। আমাদেরকে বাণিজ্যের তো অসমতা রয়েছে, পাশাপাশি বাণিজ্যকে তারা আবার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যখন বাংলাদেশে কোনো ক্রাইসিস তৈরি হয়, যে জিনিসটা বাংলাদেশে তারা রপ্তানি করে সেটা বন্ধ করে দেয়। এই যে ছোটলোকি ধরনের ব্যাপার, এটা রাষ্ট্রীয় পর্যায়ে এই ছোটলোকি কিন্তু দুনিয়ার ইতিহাসে খুব কমই দেখা যায়। এই কাজটা ভারত বাংলাদেশের সাথে কেন করে? এটা থেকেই বোঝা যায় যে তারা আসলে বাংলাদেশকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ, অথবা তারা বাংলাদেশকে কোনো সময় মানে সমমর্যাদার ভিত্তিতে দেখতে তারা প্রস্তুত নয়। এটা যে তাদের ভুল পলিসি, এটা অন্তত তাদের এখন উপলব্ধি করা উচিত। এবং ভবিষ্যতেও যদি তারা এই মূল্যায়ন করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ থেকে তাদের আসলে খুব বেশি অ্যাচিভ করা থাকবে না বলে আমরা মনে করি। জি, মোহাম্মদ তাজুল ইসলাম, আবার আসবো আপনার কাছে। ডক্টর সাখাওয়াত হোসেন, স্বাগত। বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশ প্রতিবেশী দেশ, কিন্তু তারা কি আসলে সম পর্যায়ে রয়েছে? যে সমমর্যাদার ভিত্তিতে যদি বাংলাদেশ আশা করে যে ভারতের কাছ থেকে তারা যে সম্মান প্রত্যাশা করছে, সেই সম্মান ভারতও মনে করছে তাদেরকে দিতে হবে, বাংলাদেশকে দিতে হবে, এমনটা আপনার মনে হয় কিনা?
আমরা তো তাদেরকে সম্মান দিতে প্রস্তুত, সবসময় দিচ্ছিলাম, তো এখনো দিতে চাই, কিন্তু তারা আমাদের ক্রমাগত অপদস্থ করবে, শোষণ করবে, অসম্মান করবে, বাংলাদেশের নাগরিকদের কোনো মূল্যায়ন করবে না, জনগণের সঙ্গে সম্পর্ক করবে না, তার একটি নির্দিষ্ট দল এবং ওই শাসক গোষ্ঠীর সঙ্গে শুধু সম্পর্ক রাখতে চাইবে, তাহলে তাদের শ্রদ্ধা তারা কিভাবে ধরে রাখবে? বাংলাদেশ তো সবসময় দেখেন, ভারত আঞ্চলিক রাজনীতিতে ক্রমাগত ভুল করে যাচ্ছে, শুধু বাংলাদেশের সঙ্গে নয়। বাংলাদেশের তো ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা খুব সঙ্গত ছিল, কারণ 1971 সনে মুক্তিযুদ্ধের সময় তারা যে উদ্দেশ্যই হোক, যে কারণেই হোক, বাই প্রোডাক্ট হিসেবে আমরা তো সহযোগিতা পেয়েছি, আমরা তো স্বাধীনতা অর্জনে তাদের সহযোগিতা নিয়েছি, সুতরাং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকাটা খুব সঙ্গত ছিল। কিন্তু তারা স্বাধীনতার পরে নানাভাবে আমাদের এতটা শোষণ করেছে, এতটা অপদস্থ করেছে, এতটা তাদের স্বার্থে ব্যবহার করেছে যে আমাদের জেনারেশন যত পাল্টেছে তত ভারতের প্রতি রাগ ক্ষোভ বেড়েছে। এটা তাদের অর্জন। আমাদের যে রাগ ক্ষোভ ঘৃণা ভারতের প্রতি যেটুকু হয়েছে, এটা তাদের অর্জনের দায়, তো বাংলাদেশের না। এবং যে কথাটা বলছিলাম যে আঞ্চলিক রাজনীতিতে দেখেন, পাকিস্তানের সঙ্গে তাদের চিরবৈরিতা আছে, এটা আমরা সবাই জানি। তো বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটাকে তারা নষ্ট করেছে তাদের আচরণে। শ্রীলঙ্কার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়ে গেছে। মালদ্বীপ একটা ছোট্ট রাষ্ট্র, তারা ভারতকে এখন 2 আনা দাম দেয় না, তারা চায়নার সঙ্গে রিলেশন বিল্ড আপ করে ওইভাবে এগিয়ে যাচ্ছে। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, তারা ভারতকে আগের মতো ওইভাবে আর প্রশ্রয় দেয় না। ওইখানে তরুণ ইয়াং নেতা ভারতের সমপর্যায়ের সফর না হলে সে বসতে রাজি হয় না ওইখানে। ভুটান একটা ছোট্ট রাষ্ট্র, শান্তিপ্রিয় একটা দেশ, ভারত ভুটানের বাজেট করা থেকে শুরু করে পেট্রোলিয়াম সবকিছু ভারতই নিয়ন্ত্রণ করতো, তারাই ঠিক করে দিত ভুটান কিভাবে চলবে। সেই ভুটানও এখন আগের মতো ভারতের কথায় উঠবাস করে না। সুতরাং এই অঞ্চলে ভারতের আঞ্চলিক রাজনীতিতে এই যে সবাইকে দূরে ঠেলে দিচ্ছে, এটা ভারত আঞ্চলিক রাজনীতিতে ক্রমাগত ভুল পদক্ষেপ না নিলে এটা তো হওয়ার কথা না। এবং তাদের নিজ দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে তাদের যে আনরেস্ট, সেটা তাদের নিজেদের ককরোচ পার্টিকেই তারা সামলাতে পারে না, সেই সব নিয়ে তাদের ভাবনা নাই, তারা সবাইকে বৈরী বানাচ্ছে। বাংলাদেশে এখন যারা তরুণ, যারা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণ করবে, বলা যায় যে কথাটি বলছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, যে তারা যখন দেখবে যে ভারতের সবসময়ই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, এই চেষ্টা কি ভারত থেকে আরো বেশি দূরে সরিয়ে দেবে বাংলাদেশের তরুণদেরকে কিনা? ডেফিনেটলি বাংলাদেশের তরুণরা তো এটা উপলব্ধি করেছে, বিশেষ করে এই 5 আগস্টের যে গণঅভ্যুত্থানের পতনের মাধ্যমে পালিয়ে গেলে আওয়ামী লীগকে যে 16 বছর ভারতই বিনা ভোটে এই দেশে ক্ষমতায় রেখেছে, এটা এখন জনমনে এস্টাবলিশড এবং সবাই আমরা চাক্ষুষ এত বছর ধরে দেখেছি। 2014 সালের নির্বাচনের আগে ভারতের ফরেন সেক্রেটারি বাংলাদেশে এসে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদকে যে ফোর্স করেছে যে তোমাকে ইলেকশনে যেতে হবে, তুমি নির্বাচনে না গেলে বিএনপি যেমন ক্ষমতায় চলে আসবে, সেটা ভারত হতে দিবে না। তার মানে এদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বিনা ভোটে রাখবার জন্য এরশাদের মতো এরকম একটু বহুরূপী মানুষ, সুবিধাবাদী রাজনীতিবিদ ছিল, তাকে পর্যন্ত ফোর্স করেছে। সুতরাং ভারত যত বেশি এইরকম পতিত কোনো গোষ্ঠীকে পুনর্বাসনের জন্য মনোযোগ দেবে, বাংলাদেশের জনগণ থেকে ভারত তত বেশি বিচ্ছিন্ন হবে, এর কোনো অন্যথা হবে না। জি, শাহাদাত হোসেন শান্ত, ধন্যবাদ আপনাকে। ডক্টর আসিফ মোহাম্মদ শাহ, একদম শেষ পর্যায়ে রয়েছে। আমি জাস্ট একটু মানে যে প্রশ্নটা এতক্ষণ আসলো ভারতে এসে, আমার একটু এটা নিয়ে একটু ভিন্ন মতের মতো আছে, আমি একটু অন্যভাবে দেখি ব্যাপারটা। এই ব্যাপারটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই যে ভারত অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে প্রাসঙ্গিক করার একটা চেষ্টা করছে, কারণ এটা কাজ করবে কি করবে না আমি একদম এত নিশ্চিত আমি না। কারণ আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্যালি বা পলিটিক্সে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট কাজ করে, যেমন এখন পর্যন্ত ভারতের এই জিনিসটা কাজ করছে না। কারণ হচ্ছে আপনি যদি আমাদের ইন্টারনাল পলিটিক্যাল যে ক্যালকুলেশন দেখেন, সেখানে যে ইকুইলিব্রিয়ামটা আছে সেটা অ্যাবসলিউটলি আওয়ামী লীগের ফেরত আসার যে কোনো ইকুয়েশনের বিরোধী। বিএনপি খুব ইজিলি জানে যে আপনি যদি ভোটের হিসাব করেন তাহলে হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগের না আসাটা বিএনপির জন্য সুবিধাজনক। এনসিপির অস্তিত্বই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত, আওয়ামী লীগের না আসার সাথে। জামাত জানে হচ্ছে আওয়ামী লীগ ফেরত আসলে তার পক্ষে সেকেন্ড বিরোধী দল থাকা সম্ভব না। সো এইখানে একটা হচ্ছে গিয়ে আপনার ইউটিলিটির একটা ইকুইলিব্রিয়াম হচ্ছে, এইটা যতদিন টিকে থাকবে র্যাশনালি, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের ফেরত আসার আমি কোনো হচ্ছে গিয়ে অপরচুনিটি দেখি না। বাট আপনি 2029-30-এ এক্স্যাক্টলি কী হবে সামনের দিকে, যে এই ক্যালকুলেশনে যদি কোনো ধরনের চেঞ্জ হয়, যেমন আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, যদি ব্যাপারটা এইরকম দাঁড়ায় যে ফর ইনস্ট্যান্স জামাতের যদি মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে, যেটা তার জন্য বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, যেটা তার জন্য সুবিধা হবে, তাহলে কিন্তু একটা নতুন ধরনের ক্যালকুলেশন হচ্ছে। এটা হবে আমি বলছি না, আমি বলছি যে ক্যালকুলেশন যখন চেঞ্জ হয়ে যাবে তখন পার্টিকুলার স্ট্র্যাটেজিও হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এবং সেটা হওয়ার পসিবিলিটিটা কি, আপনি যদি দেখেন আওয়ামী লীগের যে কার্যক্রম এবং ভারতের সাথে সেটার একটা বড় উদ্দেশ্য হচ্ছে এখানে এক ধরনের ইনস্টেবিলিটি বা ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি করা।
এবং এখানে এটা কিন্তু হচ্ছে গিয়ে খুব পরিষ্কার আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস দেখেন এটার কারণটা কি? কারণ আপনি যত বেশি এখানে ইনস্টেবিলিটি তৈরি করতে পারবেন, যত বেশি এখানে ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে পারবেন, তত বেশি এখানকার মানুষের মনে হবে যে সিচুয়েশন আসলে মোটেও পরিবর্তিত হয়নি। সেইটা হচ্ছে কি অনেক সময় আমরা যেটা বলি যে অতীত একটা মিথ্যার প্রতি এক ধরনের একটা মানে রোমান্টিক একটা ইস্যু তৈরি করে দেয় বা ইস্যুতে যেইটা একটা অপরচুনিটির রাস্তা তৈরি করে। সো এইটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট ইস্যু যে আগামী 2-3 বছরে এই পলিটিক্যাল ক্যালকুলেশনটা তৈরি হয় কিনা, যে ইনস্টেবিলিটি তৈরি করার চেষ্টা হবে সেইটাকে হচ্ছে গিয়ে সরকার কতখানি অ্যাড্রেস করতে পারে, অ্যান্ড ফাইনালি এই যে ইকোনমিক ক্রাইসিস যেগুলো আমরা দেখছি এগুলোকে সরকার কত ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। একদম 30 সেকেন্ড আপনার কাছ থেকে শুনতে চাই। 6 মাস অতিবাহিত হয়েছে এই সরকারের, এখন পর্যন্ত আপনি কি বলবেন যে আসলে বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার কতটুকু সফল, একদম শেষ পর্যায়ে? দেখুন, এটা তো আসলে একদম শেষ পর্যায়ে এটা বলা খুব ডিফিকাল্ট। আমি যেটা বিভিন্ন সময় যেটা বলে আসছি যে তার ইকোনমিক বা তার একটা ভিশন আছে, কিন্তু সেটাকে ফাউন্ডেশন দেওয়ার জন্য যে পলিটিক্যাল স্ট্রাকচারটা, যে জবাবদিহিতামূলক অ্যাকাউন্টেবিলিটি একটা স্ট্রাকচারটা তৈরি করবার দরকার, সেই জায়গাটা আমি এখনো পুরোপুরি সরকারের আমি ওই জোর বা ওই হচ্ছে গিয়ে দায়টা আমি এখনো দেখছি না। যেটা বলছি যে ইনস্টেবিলিটি এবং ক্রাইসিস যেটার ফলে যে বিপদটা তৈরি হতে পারে, সেটা ভবিষ্যতে একটা বিপদ ডেকে আনতে পারে। আই এম ওয়েটিং টু সি দ্যাট এই পলিটিক্যাল ফাউন্ডেশনটা গভর্নমেন্ট কত শক্তিশালীভাবে তৈরি করতে পারে। যদি তৈরি করতে পারে তাহলে এই যে আমরা ইররিলেভেন্টের আলাপটা করছি, ইন্টারনাল ক্যালকুলেশনে এখন আমরা যে জায়গায় আছি সেই ইকুইলিব্রিয়ামে থাকবো। আদারওয়াইজ ইকুইলিব্রিয়ামটা শিফট হওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু বাইরে থেকেও একটা ইন্টেনশন বা ইনভেনশন আছে হচ্ছে গিয়ে সেই ইকুইলিব্রিয়ামটাকে শিফট করবো। ধন্যবাদ হোসেন সায়ন্ত। এই যে বাংলাদেশ ফার্স্ট নীতি, এই নীতিতে আমরা ভারতের বলয় থেকে বের হওয়ার চেষ্টা করছি। একই প্রশ্ন আপনার কাছেও আসছে যে বাংলাদেশের সাথে মার্কিন যে চুক্তি হয়েছে, সেই চুক্তির কারণে কি আপনার কখনো মনে হয় যে আমরা অনেক কিছু স্বাধীনভাবে করার ক্ষমতা আবার হয়তো হারাতে যাচ্ছি? শোনেন, তার আগে বিনাশ সিক্রির ওই বিষয়ে একটু বলি যে ভারতের বিনাশ সিক্রিরা, বাংলাদেশও ভারতের আশ্রিত বিনাশ সিক্রিরা চায় বাংলাদেশ তাদের কাছে বিনা দামে বিক্রি হোক। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানটা বিনা দামে তাদের কাছে বিক্রি হবার জন্য হয়নি, এটা তাদের মাথায় রাখতে হবে। আর বাংলাদেশ ইন্ডিয়ার বলয়ের মধ্যে ঢুকেছিল কারণ ওই সরকারটির দেশের জনগণের ম্যান্ডেট ছাড়া ভারতের আনুকূল্য নিয়ে ক্ষমতায় থাকা প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু এখন তো যে সরকার, তারা জনগণের ভোটে নির্বাচিত, তাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তো কোনো দেশ বসায়নি যে কারো পকেটে ঢুকতে হবে, কারো বলয়ে ঢুকতে হবে। এদেশের জনগণ বসিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং অন্যান্য দেশের সঙ্গে যে চুক্তিগুলো হবে সেটা উইন উইন হতে হবে। কোথাও যদি এর কোনো ব্যত্যয় হয়, সমালোচনা থাকে, সেটা আলোচনার ভিত্তিতে তার সংশোধনও সম্ভব। তবে আমেরিকা, চায়না এরকম বড় রাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তি করবার আগে অনেক ভাবতে হয়। চুক্তি হয়ে গেলে তাদেরকে চটিয়ে সেই চুক্তি ক্যান্সেল করা খুব সহজ নয়, এটা রিয়ালিটি। আচ্ছা, সেই রিয়ালিটি মেনে তাদেরকে আস্থায় নিয়ে কিভাবে সংশোধন করা যায় সেই চেষ্টাটা করতে হবে। আমেরিকার সঙ্গে যেই চুক্তি, তার কিছু ধারা নিয়ে আমাদের আপত্তি আছে, সমালোচনা হয়েছে। খুব তড়িঘড়ি করে ইন্টারিম গভর্নমেন্ট বিদায়ের 2-3 দিন আগে এই চুক্তিটা সম্পন্ন করে। এই সরকার উত্তরাধিকার সূত্রে সেই চুক্তিটা হাতে পেয়েছে। এই সরকারের উচিত হবে তাদেরকে আস্থায় নিয়েই বোঝানোর চেষ্টা করা যে কোন কোন ধারার জন্য বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হচ্ছে এবং বাংলাদেশ তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে মনে করে, সেটা তাদের সঙ্গে নেগোশিয়েট করা। কিন্তু যারা আবার দাবি করছেন যে এই চুক্তি বাতিল করতে হবে, এটা একেবারে ইমপ্র্যাকটিক্যাল। আচ্ছা, সেক্ষেত্রে মালয়েশিয়ার অবস্থানকে আপনি কি বলবেন? চুক্তি হওয়ার পরেও তারা অনেক বিষয় নিয়ে যখন তারা রাজি হয়নি এবং সেই চুক্তি থেকে সরে আসার চেষ্টা করছে। মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থান আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান এক জায়গায় নয়। আন্তর্জাতিকভাবে তাদের ইনফ্লুয়েন্স এবং অবস্থান আর বাংলাদেশের অবস্থান এক জায়গায় নয়। বাংলাদেশকে দীর্ঘদিন ধরে একটা ফ্যাসিবাদ সরকারের কবলে থেকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে এখন সেই সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে। আপনার চায়নার সঙ্গে সম্পর্কটা কিভাবে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাটা হচ্ছে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে। মালয়েশিয়ার সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, বাংলাদেশি ম্যানপাওয়ার এক্সপোর্ট করা যায়, বিভিন্ন সেক্টরে রিলেশন ডেভেলপ করে বাংলাদেশ লাভবান হতে পারে, সেই চেষ্টা হচ্ছে। সৌদি আরবে মাননীয় প্রধানমন্ত্রী ইনভিটেশন পেয়েছেন, তাদের সঙ্গে এবং মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা কিভাবে পুনরুদ্ধার করা যায় এবং আরও এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা হচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা রাখতে হলে যে সম্পর্কটা দরকার, সেটা আগে অর্জন করতে হবে।
হুট করে একটা সিদ্ধান্ত নিল এবং কোনো একটা দেশকে চটিয়ে, বিশেষ করে যাদের বিনিয়োগ আমাদের দেশে প্রচুর, যাদের উপর বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে, অগ্রযাত্রা নির্ভর করে, আমরা তো সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ দেশ বা জাতি এখনো নই। সুতরাং আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করে বিভিন্ন দেশের সঙ্গে, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে করে কৌশলগতভাবে এগিয়ে যেতে হবে। আমরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কাউকে ক্ষুব্ধ করে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে এগোতে পারবো না। এটা হলো কৌশলগত অবস্থান। সেটা আমরা যদি না বুঝে কোনো হঠকারী